মরে গেলাম রে, ব্যথায় মরে গেলাম। ও আজ যদি তুমি হোটেলে না নিয়ে যাও তাহলে কি চলে না? আমার শরীরটা খুব খারাপ লাগছে। তুমি একটু কষ্ট করে দুপুর পর্যন্ত থাকো, আমি আসার সময় কবিরাজ মশাইকে সাথে করে নিয়ে আসবো। বিধাতা আমাকে কেন কষ্টে বাঁচিয়ে রেখেছেন বলো তো? আমার মরে যাওয়া উচিত। নিজের স্ত্রীকে এভাবে হোটেলে ব্যবসা করতে দেখতে আমার একদম ভালো লাগে না। এক সময় আমার হোটেলটা কত ভালো ছিল, দোকানে কত মানুষ আসতো, আর এখন শয্যাশয়ী হয়ে বিছানায় পড়ে আছি আর স্ত্রীকে দিয়ে হোটেলের ব্যবসা করাচ্ছি। কেন তুমি শুধু শুধু ভেঙে পড়ছো বলো তো? সৃষ্টিকর্তা চাইলে তুমি আবার সুস্থ হয়ে উঠবে, আবার দোকানে ফিরে যাবে, আমাদের ব্যবসা আবার চালু হবে। শুধু শুধু আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না। আমি জানি আমি আর কখনোই সুস্থ হতে পারবো না। এই বিছানাতেই এক সময় আমাকে ধুকে ধুকে মৃত্যুর কোলে চলে যেতে হবে, আর সেটা খুব বেশি দূরে নয়। এমন কথা মুখে এনো না। তুমি বেঁচে আছো তাই আমি বেঁচে আছি, তা না হলে এই গ্রামের মানুষগুলো কবে আমাকে এই গ্রাম থেকে বের করে দিত। তোমার ওই হোটেলের জমির উপর মোড়লের অনেক দিনের লোভ, সেটা দখল করার জন্য মোড়ল পাগল হয়ে আছে। শুধুমাত্র তুমি আছো তাই জমিটা রক্ষা পেয়েছে। হে সৃষ্টিকর্তা, তুই আমাকে তোমার কাছে নিয়ে যাও, অথবা আমাকে সুস্থ করে দাও। আমার স্ত্রীর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। মন খারাপ করো না, আমি আসার সময় কবিরাজকে সাথে করে নিয়ে আসবো। একটু কষ্ট করো, তুমি বিশ্রাম নাও, আমি যাই। হোটেলে গিয়ে আবার রান্না চড়াতে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। নন্দা, মা নন্দা, কি ব্যাপার? হোটেলে মন খারাপ করে বসে আছিস যে, কি হয়েছে মা? কি আর বলবো নিতাই কাকা, এই অসুস্থ মানুষটাকে আজ 5টা বছর ধরে সেবা যত্ন করে চলেছি, তাও শারীরিক কোনো উন্নতি হচ্ছে না। এদিকে হোটেলের বিক্রি বাটাও আগের মতো নেই। পাশেই একটা বড় হোটেল হয়েছে, সব মানুষ সেখানে খেতে যায়। হ্যাঁ রে মা, এই হোটেলের কথা আমিও শুনেছি। এত ভালো রান্না, সেখানে ভিড় তো লেগেই থাকবে। কিন্তু আমরা তো যে কয়জন আছি যারা তোর বাঁধা কাস্টমার, তোর হাতে রান্নার স্বাদ অপূর্ব। আগে কত জমজমাট ছিল এই হোটেল। অমল অসুস্থ হয়ে যাওয়ার পর হোটেলটা একদম ভেঙে পড়েছে। দিনকাল বদলেছে কাকা, এখন আর মানুষ এসব হাবিজাবি খাবার খেতে চায় না, সবাই ভালো ভালো আর দামি খাবার খোঁজে। করি বলো তো কাকা, মাথায় কিছুই ঢুকছে না। আমার মনে হয় কি, তোর খাবার কিছুটা পরিবর্তন করা উচিত। সামনে তো বর্ষাকাল চলে এসেছে, তুই এক কাজ কর, ইলিশ আর খিচুড়ি কর। তোর হাতের রান্না তো অপূর্ব, আমার মনে হয় তুই ভালোই রান্না করতে পারবি। কি যে বলো কাকা, ইলিশ মাছের দাম সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এত টাকা আমি কোথায় পাবো? কেন, রামেন তো তোর ওখানে মাছ দিতে আসে। এক কাজ কর, তুই ওর কাছে থেকে বাকিতে ইলিশ মাছ নিয়ে আয়, তারপর রান্না কর। এরপর মাসে মাসে না হয় টাকাটা শোধ করে দিলি। এ তুমি ভালোই বলেছো কাকা। ঠিক আছে, রমেনের সাথে কথা বলবো, যদি ও রাজি থাকে তাহলে দুজনে মিলে কিছুদিন ব্যবসা করতে পারি। আমি তোর জন্য সব সময় আশীর্বাদ করি। এখন এক কাপ চা দে, তোর হাতে চা না খেয়ে দিনটা শুরুই তো করা যায় না। কি যে বলো কাকা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। তোমরা আছো সেই কারণে কষ্টের মাঝেও একটু শান্তি পাই। এই যে আমাকে একটা দারুণ বুদ্ধি দিলে, এবার মন খারাপটা কেটে গেছে। আরে তুই খুব ভালো মানুষ, দেখবি তোদের এই সমস্যা একদিন কেটে যাবে। তোরা অবশ্যই একদিন ঘুরে দাঁড়াবি। কোথায় গেলে? এই গ্রামের সবচেয়ে সুন্দরী রন্ডা, এদিকে এসো, তোমার সাথে একটু কথা বলতে এসেছি। কি ব্যাপার মোড়ল সাহেব, হঠাৎ করে আপনি আমার দোকানে? এই যে সারাদিন পরিশ্রম করো, এসব দেখলে আমার খুব কষ্ট হয়। তুমি চাইলে তো এসব পরিশ্রম নাও করতে পারো, এখনো সময় আছে। ওই অসুস্থ স্বামীকে ফেলে তুমি আমার ঘরে চলে আসো, আমি তোমাকে বিয়ে করতে রাজি। ছি মোড়ল সাহেব, আপনি আমার বাবার বয়সী হয়ে এমন একটা বাজে প্রস্তাব কি করে দিতে পারলেন বলুন তো? আপনার ঘরে তো আগেও দুজন স্ত্রী আছে। আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে যাচ্ছি, আর তুমি কিনা আমার সাথে খারাপ ব্যবহার করছো। শোনো, সোজা কথা বলি, আমি সোজা কথা বলতেই পছন্দ করি। তোমার স্বামী এই জমিটা বন্ধক দিয়ে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল। যদি 1 মাসের মধ্যে টাকাগুলো শোধ করতে না পারো, তাহলে কিন্তু আমি তোমাকে তুলে নিয়ে যাব। আপনাকে গ্রামের সবাই সম্মান করে, অথচ আপনি আমার অসুস্থ স্বামীর সরলতার সুযোগ নিয়ে দখল করার পায়তারা করছেন। যেভাবেই হোক আমি আপনার টাকা শোধ করে দেব মোড়ল সাহেব, ভাববেন না আমি দুর্বল। পেটে ভাত নেই আর মুখে বড় বড় কটা কি আছে? হ্যাঁ, আমিও দেখবো 1 মাসের মধ্যে তোমার কত টাকা রোজগার হয়। এই আমার কাছেই তোমার ফিরে আসতে হবে।
ও বৌদি দেখো, তোমার হোটেলের জন্য একদম টাটকা মাছ নিয়ে এসেছি। আর তাড়াতাড়ি এদিকে এসো, আজকে আবার আমাকে একটু দ্রুত বাজারে যেতে হবে। মাছগুলো তো খুব ভালো, এইমাত্র নদী থেকে ধরে এনেছো। আমি খুব খুশি হয়েছি রমেন। তোমার জন্য মাছ ধরে আনতে আমার অনেক ভালো লাগে দিদি। তোমাকে আমি নিজের দিদির মতনই মনে করি। তোমাকে একটা কথা বলার ছিল রমেন, হোটেলটা আর চলছে না, তাই আজকে সকালবেলা নিতাই কাকা বুদ্ধি দিল আমি যেন খিচুড়ি আর ইলিশ মাছের ব্যবসা করি। আরে বাহ, এ তো খুব ভালো কথা। তা শুরু করো, আমি তোমাকে না হয় ইলিশ মাছ এনে দেবো। তা তুমি এনে দিতে পারো ভাই, কিন্তু ইলিশ মাছের তো অনেক দাম, এত টাকা আমি একসাথে তোমাকে দিতে পারবো না। মাসে মাসে হোটেল থেকে যা আয় হবে তখন আমি তোমাকে ইলিশ মাছের দাম শোধ করে দেবো। আরে বাবা ঠিক আছে, এইসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। এবার যাও, মাছগুলো নিয়ে রান্না করো। তুমি আমার পাশে ছিলে, তাই তো আমি আজকেও এই হোটেলটা নিয়ে টিকে আছি। তোমার দাদার অবস্থা একদম ভালো না, তার চিকিৎসার জন্য প্রচুর টাকা লাগছে। আমাকে এই জমিটার জন্য মোড়ল অনেক চাপ দিচ্ছে। আমরা গ্রামবাসীরা সব সময় তোমার পাশে আছি। মোড়ল তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি মনোযোগ দিয়ে তোমার কাজটা করো। তোমার কি মনে হয় রমেন, ইলিশ মাছ আর খিচুড়ি ভালো চলবে? সাধারণ মানুষেরা এসব খাবে তো? এসব নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি গো। কি যে বলো বৌদি, তোমার হাতে রান্নার স্বাদে পৃথিবীতে আর কারোরটি নেই। এমন অতুলনীয় স্বাদ আর কোথায় পাবো বলো তো? তুমি ভালো করে রান্না করো, এই আইটেম খুব ভালোই চলবে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল তাহলে তুমি দুটো ইলিশ মাছ নিয়ে এসো, আমি খিচুড়ি আর ইলিশের ভাপা করব, দেখি কেমন চলে। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি সৃষ্টিকর্তার নামে শুরু করে দাও, দেখবে খুব ভালোই চলছে। কি ব্যাপার গো, আজকে ফিরতে তোমার তো দেরি হলো যে? আমি তো সেই সন্ধ্যা থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সারাদিন হোটেলে যা ঝামেলা গেল তোমাকে আর কি বলবো। সকালবেলা মোড়ল এসেছিল, এসে আমাকে অনেক হুমকি দিল, সময় মতো টাকা যদি শোধ করতে না পারি তাহলে নাকি হোটেলের এই জমিটা নিয়ে নেবে। আমি জানতাম এমন কিছু একটা ঘটবে, আর তাই তো সারাদিন দুশ্চিন্তায় ঘুমাতেও পারিনি। সারাদিন অপেক্ষা করছি কখন তুমি হোটেল থেকে ফিরে আসবে। তুমি এত চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা ঠিকই করব। আজকে নিতাই কাকা হোটেলে এসেছিল, আমাকে দারুণ একটা বুদ্ধি দিল। ও তাই? নিতাই কাকা খুব ভালো মানুষ, তা কি বুদ্ধি দিল তোমাকে? নিতাই কাকা আমাকে বলল, তুই হোটেলে এইসব খাবারের মেনু পরিবর্তন করে ইলিশ মাছ আর খিচুড়ির আইটেম কর, এই খাবার খুব ভালো চলবে নন্দা। আরে বাহ, বুদ্ধিটা তো বেশ ভালোই দিয়েছে, কিন্তু ইলিশ মাছের তো অনেক দাম, এত টাকা তুমি কোথায় পাবে? আজ দুপুরবেলা রমেন অনেকগুলো মাছ দিয়ে গেছে, ওকে বলেছি আগামীকাল যেন দুটো ইলিশ মাছ আনে, আর প্রতি মাসের শেষে ও টাকা নিয়ে যাবে। তাহলে তো ভালোই হলো, আর দেরি না করে আগামীকাল থেকে শুরু করে দাও। আর এই ইলিশ মাছের ভাবা করো। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো যেন তোমাকে ভালো রান্না করার সুযোগ দেয়। তুমি ঠিকই বলেছ, একবার যদি আইটেমটা গ্রামে পরিচিতি পায় তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, আমাদের সব অভাব দূর হয়ে যাবে, তোমার চিকিৎসাও ভালো করে চলবে, আর মোড়লের টাকাটাও আমি সময় মতো শোধ করতে পারবো। আর দেরি করো না, সৃষ্টিকর্তার নাম নিয়ে শুয়ে পড়ো। আগামীকাল সকাল সকাল তোমাকে উঠতে হবে, হোটেলে যেতে হবে। খেয়ে যান, খেয়ে যান, ইলিশ মাছ আর খিচুড়ি খেয়ে যান, এ খাবারের স্বাদ অতুলনীয়। আরে নন্দা, আজকে তোমার খাবার হোটেলে ইলিশ মাছ রান্না হয়েছে নাকি? চারিদিকে ইলিশ মাছের মোমো গন্ধ করছে। হ্যাঁ দাদা, আজকে সকালবেলা ইলিশ মাছের আইটেম করেছি আর খিচুড়ি রান্না করেছি। আসলে অনেকদিন ধরে এই হোটেলটা চলছিল না, তাই খাবারে কিছুটা পরিবর্তন নিয়ে এলাম। পরিবর্তন হবে, দেখবে তোমার খাবার হোটেল খুব ভালো চলবে। তোমার হাতের রান্নার স্বাদ তো অতুলনীয়। আর দেরি করতে পারছি না, দাও দাও, গরম গরম এক প্লেট খিচুড়ি দাও, আর ইলিশ মাছের ভাপাটা দাও দেখি। আচ্ছা আচ্ছা, আপনি একটু বসুন দাদা, আমি আপনার জন্য এখনই খিচুড়ি আর ইলিশ মাছ নিয়ে আসছি। আরে বাহ, খিচুড়ি তো দারুণ হয়েছে, এরকম খিচুড়ি আমি আগে কখনো খাইনি। ইলিশ মাছটাও অনেক স্বাদ হয়েছে, একেবারে মুখে লেগে থাকার মতো। আসলে দাদা, এই ধরনের খাবার রান্না করতে তো আমি অভ্যস্ত নই, সারা জীবন মাছ ডাল ভর্তা ভাত এইসব রান্না করেছি। এ তো বড় লোকদের শাহী খাবার, আর তাই খুব ভয় পাচ্ছিলাম খিচুড়ি আর ইলিশ মাছ কেমন হয় কে জানে। আরে না না, কি যে বলো তুমি,
তোমার খিচুড়ি আর ইলিশ মাছ অনেক স্বাদ হয়েছে, একেবারে মুখে লেগে থাকার মতো। আমি এখন উঠি, আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। তা কত টাকা হয়েছে? মাত্র 70 টাকা দিলেই হবে। খিচুড়ির দাম 40 টাকা আর মাছের দাম 30 টাকা। কি বলছো, এত কম দাম? না না, তুমি অনেক কম দামে বিক্রি করছো। এত কম দামে বিক্রি করলে তো তুমি পোষাতে পারবে না। এই খাবারের দাম কমপক্ষে তো 100 টাকা হওয়া উচিত। না না, তোমাকে 100 টাকা দিচ্ছে। এখন থেকে এই ইলিশের দাম 100 টাকাই ধরবে। আসলে দাদা, গ্রামের বেশিরভাগ মানুষ তো গরিব, এত টাকা দিয়ে কি আর ইলিশ খিচুড়ি খেতে পারবে? তাই দাম কমিয়ে ধরেছিলাম। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন এই ইলিশ খিচুড়ির দাম আজ থেকে 100 টাকা করে রাখবো। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার পরিশ্রমের তো একটা দাম আছে নাকি? ঠিক আছে, তবে আমি যাই। তোমার জন্য অনেক শুভকামনা রইল, এবং তার মাঝে মাঝে এসে তোমার হাতের এই ইলিশ মাছের ভাপার খিচুড়ি খেয়ে যাব। আরে নন্দা, তোর এই ইলিশ মাছের কথা তো পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে, সবার মুখে মুখে এই প্রশংসা। ভাগ্যিস বুদ্ধিটা তুমি দিয়েছিলে, তা নাহলে তো আজকে ব্যবসা করে আমি সফল হতে পারতাম না। আমার বিক্রি বাটাও অনেক বেড়ে গেছে। সব কিছু হয়েছে তোর পরিশ্রমের ফলে। তুই অনেক পরিশ্রম করতে পারিস রে। ইলিশ মাছ এখন কার থেকে নিচ্ছিস? ওই রমেনের কাছ থেকে তো, তাই না? হ্যাঁ কাকা, রমেন প্রতিদিন সকালে আমাকে ইলিশ মাছ দিয়ে যায়, ওগুলোই আমি রান্না করি, আর মাসের শেষে ওর টাকাটা শোধ করে দিই। ভাগ্যিস রমেন ছিল, তা না হলে ব্যবসাটা চালিয়ে নিয়ে যাওয়া আমার জন্য খুব কষ্টকর হতো। আচ্ছা ঠিক আছে, এখন তো দুপুরের সময়, তাহলে খেয়ে দেখি তোর ইলিশ খিচুড়ি কেমন হয়েছে। তুমি একটু বসো, আমি তোমার জন্য ইলিশ খিচুড়ি নিয়ে আসছি। বাহ, এ তো অসাধারণ। মনে হচ্ছে ও অমৃত খাচ্ছি। অনেক স্বাদ হয়েছে রে মা। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক, তোর এই ব্যবসা আরো বড় করুক। শোনো নিতাই কাকা, মোড়লের টাকাটাও আমি প্রায় জমিয়ে ফেলেছি। আজ রাতের বেলা ওকে টাকাটা দিতে যাব। এ তো খুব খুশি সংবাদ মা। আমি জানি মোরল তোকে অনেক বিরক্ত করছেন। যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা ওকে দিয়ে আয়, আর ওকে দোকানের সীমানায় কখনো আসতে দিবে না। হ্যাঁ, আজকেই মোড়লের ওখানে যাব। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? আমি নন্দা, একটু বাইরে আসুন। আরে একটু মেঘ না চাইটি বৃষ্টি, তুমি আবার আমার বাড়িতে আসবে? হ্যাঁ, বললে আমি তোমার সাথে দেখা করতে আসতাম। এসব আজে বাজে কথা না বলে এই টাকাগুলো গুনে রাখুন। আমি আপনার টাকা শোধ করে দিলাম। আমার হোটেলের আশেপাশে যেন আপনাকে কখনো না দেখি। দয়া করে আমাকে আর কোনোদিন বিরক্ত করবেন না। তোমার ইলিশ কিছুই নাকি গ্রামে অনেক সুনাম করিয়েছে। ভালোই তো আমার টাকাগুলো শোধ করে দিলে, কিন্তু এত বড় অপমান না করলেও পারতে। তোমার অপমানের প্রতিশোধ আমি নিব। আমিও দেখবো তুমি কেমন করে ইলিশ মাছ খিচুড়ি রান্না করো। সৃষ্টিকর্তা আমার সাথে আছেন মোড়ল মশাই, আপনি আমার আর কোনো ক্ষতি করতে পারবেন না। দেখবেন আমার এই ইলিশ খিচুড়ির ব্যবসা আরো বড় হবে। এবার তবে আমি চলি। রে রমেন, এই সাত সকাল মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? ওইটা আমাকে খুব ভালো করেই চিনিস। আমি গ্রামের প্রধান। আমি যদি চাই তুই গ্রামে থাকতে পারবি তো পারবি, আর না হলে চলে যেতে হবে। কি বলছেন মরুন মশাই? হঠাৎ করে আপনি আমাকে এসব আজে বাজে কথা বলছেন কেন? এই গ্রামে তুই যদি থাকতে চাস তাহলে নন্দা ইলিশ মাছ দেওয়া বন্ধ কর। তুই ওর হোটেলের আশেপাশেও আর যাবি না। কে কে? কিন্তু নন্দাবতীর অবরোধ কি? তিনি তো সবসময় আমার টাকা পরিশোধ করে দেন। এত কথা বলবি না, আমি যা বলি সেটাই হবে। আমি চাই না ওর হোটেলের ব্যবসা বাড়ুক, তাই আজকে থেকে তোর মাছ দেওয়া ওকে বন্ধ। বৌদি, ও বৌদি, আমাকে ক্ষমা করো। আমি আজকে থেকে তোমাকে আর ইলিশ মাছ দিতে পারবো না। আজকে মোড়ল আমাকে অনেক শাসিয়েছে, বলেছে তোমার হোটেলে যদি আমি ইলিশ মাছ দেই তাহলে আমাকে নাকি গ্রাম ছাড়া করবে। হে বিধাতা, তুমি কেন আমার সামনে এত বড় পরীক্ষা নিচ্ছ? কেন মোড়লের মতো একটা শয়তান আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করছে? আমাকে ক্ষমা করো বৌদি, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে সাহায্য করতে পারছি না। ঈশ্বর,
এখন আমি কোথায় মাছ পাবো? রমেন তো আমাকে মাছ দেওয়া বন্ধ করে দিল। কি ব্যাপার? কি হয়েছে তোর? এখানে মন খারাপ করে দাঁড়িয়ে কেন আছিস? তুমি কে? তুমি তুমি তো কোনো মানুষ নও, তুমি তো একটা শাকচুন্নি। হ্যাঁ, তবে আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমাকে ভয় পাস না। বল, কি বলবি? এখানে কেন মন খারাপ করে দাঁড়িয়ে আছিস? আর বলো না শাকচুন্নি, আমার হোটেলে একটা ছেলে মাছ দিত, আজকে সে বলেছে সে আর মাছ দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আজকে থেকে যখনই মাছ প্রয়োজন হবে তুই এখানে চলে আসবি। আমি তোর মধ্যে প্রবেশ করব আর লম্বা হাত দিয়ে নদী থেকে মাছ ধরবো। কি বলছো শাকচুন্নি? এটা কি করে সম্ভব? না না, তার দরকার নেই। বোকা মেয়ে, তুই যদি মাছ ধরতে না পারিস তাহলে কিভাবে বিক্রি করবি বল? আয় দেখ, আমি তোর ভেতরে ঢুকে যাচ্ছি আর তুই লম্বা হাত দিয়ে মাছ ধরার চেষ্টা কর। সাহেব বাড়িতে আছেন? এই তাড়াতাড়ি বাইরে আসুন, আপনাকে একটা ভয়ঙ্কর কথা বলতে এসেছি। তোর ব্যাপারখানা কি? এই সাত সকালে তুই আমার বাড়িতে কি করছিস? মল্লে সাহেব, গতকাল রাতে আমরা কয়েকজন মাঝি একটা অদ্ভুত দৃশ্য দেখেছি। ওই যে নন্দা আছে না, ও হোটেলের খিচুড়ি আর মাছ বিক্রি করে। ও ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিল আর হঠাৎ করে ওই লম্বা হাত, সেই লম্বা হাত দিয়ে অনেকগুলো ইলিশ মাছও ধরে। আমার মনে হয় ওর ভিতরে কোনো শাকচুন্নি প্রবেশ করেছে। কি বলছিস পাগলের মতো? তোর মাথা ঠিক আছে তো? না না, এসব কিচ্ছু হয় না, আমার মনে হয় তুই ভুল দেখেছিস। হ্যাঁ, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন, ওর মধ্যে খারাপ কিছু ঘটেছে। আর রমেন তো আগের মতো ওকে মাছ দেয় না, তাহলে ওর খিচুড়ি ইলিশ কীভাবে হোটেলে বিক্রি করছে? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি আজকে ওর স্বামীকে ব্যাপারটা জানাবো। ও কমল, বাড়িতে আসো। আরে মোড়ল মশাই যে, কি সৌভাগ্য, হঠাৎ করে আপনি আমার বাড়িতে। আমি তোমাকে সাবধান করতে এলাম। শোনো, তোমার স্ত্রীর শরীরে নাকি শাকচুন্নি প্রবেশ করেছে। এই শাকচুন্নির মাধ্যমে সে নদী থেকে সব মাছ তুলে নিয়ে যাচ্ছে। তুমি তাকে জিজ্ঞাসা করবে আজকে। আচ্ছা ঠিক আছে, আমার স্ত্রী আসুক, আমি একটু জিজ্ঞাসা করব। নন্দা, এসব আমি কি শুনছি? তোমার শরীরে নাকি শাকচুন্নি প্রবেশ করেছে, আর ওই শাকচুন্নির জন্য তুমি নাকি অনেক মাছ ধরতে পারছো। তুমি আমার স্বামী, আমি তোমার কাছে কোনো কিছুই গোপন করব না। আমার শরীরে একটা শাকচুন্নি প্রবেশ করে এবং তার সাহায্যে আমি নদী থেকে ইলিশ মাছ ধরি। তুমি জানো, মোড়ল পরিকল্পনা করে রমেনকে ইলিশ মাছ বিক্রি বন্ধ করতে বলেছিল, কিন্তু তা সফল হয়নি। আমি জানি নন্দা, তুমি যা করছো আমার পরিবারের জন্যই করছো। আর শাকচুন্নি হওয়া বা ডাইনি হও, আমার স্ত্রী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি কখনোই আমাকে অবিশ্বাস করবে না, আর তাই তো আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক।